মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা পর্ব 4। রাতের পোশাক পরে নিজের বিছানায় শুয়ে আছে জেনি উডহাউস, চোখ দুটো খোলা। নাইট ড্রেসটা তাকে কিনে এনে দিয়েছে রানা। সুতি কাপড়, হাতে নরম লাগে, ফিটও করেছে খুব ভালো। রানা তাকে বলেছে ওটার রং গোলাপি। ঠোঁটে লাজুক হাসি। জেনি ভাবল মেয়েদের কাপড় কেনার ব্যাপারে মাসুদ রানার বোধহয় অভিজ্ঞতা আছে। 3 দিন কেটে যাওয়ার পর ছোট্ট কটেজটার কোথায় কি আছে সব জানা হয়ে গেছে জেনির। জুলিকে হারাবার প্রথম ধাক্কাটা ইতিমধ্যে কাটিয়ে উঠেছে সে। এ ব্যাপারে রানার প্রতি কৃতজ্ঞ জেনি। মৌখিক সহানুভূতি নয়, ওর আশ্চর্য আচরণ একাধারে সেবা শুশ্রূষা ও সান্ত্বনার কাজ করেছে। এ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তার। একজন মানুষ এত ভালো হতে পারে জেনির কোনো ধারণা ছিল না। জেনির অন্ধত্ব যদি মনে কোনো করুণার উদ্রেক করে থাকে, ভুলেও সেটা প্রকাশ করেনি রানা। অন্ধত্বের কারণে নিজেকে যিনি অসহায় ভাবে না, এটা লক্ষ্য করে রানার মনে যদি কোনো প্রশংসার ভাব জেগে থাকে, সে ব্যাপারেও কোনো কথা বলেনি ও। আবার জেনি যে অন্ধ, আলাপের সময় সেটা এড়িয়ে যাবার কোনো চেষ্টাও রানার মধ্যে দেখা যায়নি। এসব কারণে ওর প্রতি কৃতজ্ঞ জেনি। তাকে তার অন্ধত্ব সহ স্বাভাবিকভাবে গ্রহণ করেছে মানুষটা। ওর সঙ্গিনী অন্ধ কথাটা মুহূর্তের জন্যও ভোলে না। বাগানের কথা যখন তুলল জেনি, রানা তাকে জিজ্ঞেস করেনি ওটা দেখেছে কিনা, জিজ্ঞেস করেছে গন্ধটা পেয়েছে কিনা। কটেজটা একতলা, টালির ছাদ, ইটের দেয়াল। প্যান আমেরিকান হাইওয়ে থেকে কয়েক মাইল দূরে রয়েছে ওরা। কটেজ থেকে খানিক দূরে সরু একটা পথ আছে, গাছপালার আড়াল থাকায় দেখা যায় না। কটেজটা এক ভারতীয় দম্পতির। ভদ্রলোক কচ্ছপ আর মুক্তো রফতানি করেন ইংল্যান্ডে। 3 মাসের ছুটিতে ভারতে গেছেন তারা। পূর্ব পরিচয়ের সূত্র ধরে কটেজটা ভাড়া করেছে রানা 1.5 মাস আগে ঢাকা থেকে। কটেজে বেডরুম একটাই, লিভিং রুমটা অবশ্য বিরাট। ছোট একটা কিচেন ও অফিস কামরা আছে একধারে। গ্যারেজটা পেছন দিকে, বাগানের পাশে। অফিস কামরায় একটা ক্যাম্প বেড ফেলেছে রানা নিজের জন্য। কটেজ ছেড়ে মাত্র একবারই বেরিয়েছে রানা, প্রথম দিন সকালে। গ্যারেজ থেকে পন্টিয়াক গাড়িটা বের করেনি। পোয়েট্রো দে কোরেরো পর্যন্ত হেঁটে গিয়েছিল, তারপর এক বোট রিপেয়ারার এর কাছ থেকে একটা তোবড়ানো ভ্যান ভাড়া করে শহরে গিয়ে 4 ঘন্টা পর ফিরে আসে। জেনির জন্য কাপড় চোপড়, মেকআপ বক্স আর 10 দিনের মতো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। একটা পোলারয়েড ক্যামেরা আনতেও ভোলেনি। শুধু ওই 4 ঘন্টায় একা ছিল জেনি। কটেজের সামনের বাগানে বা উঠানে ঘুরোঘুরি করলেও দূরে কোথাও যায় না রানা। কটেজে বিদ্যুৎ, একটা ফ্রিজ ও টেলিফোন আছে। ফোনের সাহায্যে লন্ডনের সঙ্গে যোগাযোগ করেনি রানা, কারণ পানামা সিটির এক্সচেঞ্জে যে কোনো ইন্টারন্যাশনাল কল রেকর্ড করা হয়। রানার অন্তত জানা আছে $2 থেকে $5 দিলে যে কেউ রেকর্ড করা কলটা শোনার সুযোগ পেতে পারে। তবে পন্টিয়াকে ছোট একটা রেডিও আছে রানার। ইতিমধ্যে 2 বার সন্ধ্যের দিকে গ্যারেজ থেকে গাড়িটা বের করে লন্ডনের সঙ্গে যোগাযোগ করেছে ও। আজ কটেজের ভেতর ফেরার পর রানা কিছু বলার আগেই ওর খুশি খুশি ভাবটা অনুভব করতে পেরেছে জিনি। তুমি এত খুশি কেন? জিজ্ঞেস করেছে সে। 2-3 দিনের মধ্যে পানামায় পৌঁছে যাবে সোহানা চৌধুরী। মেয়েটা সম্পর্কে খুব কম কথাই তাকে বলেছে রানা। মনে মনে অবাক না হয়ে পারেনি জিনি। পানামা থেকে তাকে বের করে নিয়ে যেতে আসছে একটা মেয়ে। ইতিমধ্যে মধ্যরাত পেরিয়ে গেছে। এখনো জেগে রয়েছে রানা। লিভিং রুমে কি যেন করছে একা একা। জেনির প্রখর কান মাঝে মধ্যে নড়াচড়া শব্দ শুনতে পাচ্ছে, কখনো বা মৃদু শীষ দিচ্ছে রানা। নিজের সঙ্গে অনেকক্ষণ যুদ্ধ করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিল জেনি। গায়ের চাদর সরিয়ে নেমে পড়ল বিছানা ছেড়ে। বিছানার পাশে চেয়ারের পিঠে রেখেছে হাউস কোটটা, হাত বাড়িয়ে নিল সেটা। কয়েক মিনিট পর দরজা খুলে ঢুকে পড়ল লিভিং রুমে। মুখ তুলে রানা দেখল পরিচিত ভঙ্গিতে চৌকাঠের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে জেনি। চোখের দৃষ্টি ওর সামান্য পাশে, মাথাটা একদিকে কাত হয়ে আছে মনোযোগ দিয়ে শোনার ভঙ্গিতে। লক্ষ্য করল ঠোঁটে সামান্য লিপস্টিক মেখেছে জেনি। তুমি ঘুমাওনি? জিজ্ঞেস করলো ও। কিছু দরকার? না, কেন জানি না অস্থির লাগছে। খুব গরম পড়েছে। তা পড়েছে, তবে সেজন্য না। 1 কাপ কফি খাবে নাকি রানা? খেতে পারি। কফি বানাবার বা সাহায্য করার প্রস্তাব না দিয়ে দ্রুত চোখ বুলিয়ে দেখে নিল রানা ফার্নিচারগুলো ঠিক জায়গা মতো আছে কিনা।
ওর দিকে মুখ তুলে নিঃশব্দে হাসলো জেনি। কামরার ভেতর দিয়ে সোজা হেঁটে গেল কিচেনের দিকে। প্রথম যেদিন কটেজে এলো ওরা, ঠোঁট সরু করে মৃদু শীষ দিয়েছে জেনি। শোনা যায় কি যায় না। তারপর এক ঘর থেকে আরেক ঘরে হাঁটাহাঁটি করেছে ধীরে ধীরে। কান দুটো সজাগ ছিল প্রতিধ্বনি শোনার জন্য। সামনে কোনো বাধা থাকলে অনায়াসে পাশ কাটিয়ে গেছে সেগুলোকে। তার এই কাজ দেখে মুগ্ধ হয়েছে রানা। এই মুহূর্তে কিচেনে যাচ্ছে জেনি, তার দিকে তাকিয়ে রয়েছে রানা। মনটা দুঃখে ভরে উঠল। সারা জীবন অন্ধ থাকার কথা কল্পনা করা আলোকবর্ষ দূরত্ব কল্পনা করার মতোই অসম্ভব একটা ব্যাপার বলে মনে হয় ওর কাছে। চোখ বুজে চিন্তা করলো, এই চোখ আমি যদি আর কখনো খুলতে না পারি কেমন হবে সেটা। কিচেন থেকে জেনের শব্দ ভেসে আসছে। ফ্রিজ খুলল সে, স্টোভে কেটলি বসালো। কোনো জিনিস ধরার জন্য দুবার চেষ্টা করতে হয় না তাকে, প্রথমবারই সেটা খুঁজে নিতে পারে যদি আগের জায়গায় থাকে জিনিসটা। এ ব্যাপারে খুবই সতর্ক রানা। তুমি থেমে আছো কেন? কিচেন থেকে জানতে চাইলো জেনি। 1 ঘন্টা ধরে কি যেন চাচ্ছিলে? না, ভাবছি বলে চোখ মেলল রানা। হাতের কাদা মাখানো শুক্তিটার দিকে তাকালো। তোমার কান দুটো রাডার বললেও কম বলা হয়। কত বড়? যেভাবেই হোক ছোট করে নিয়েছো। 1-2বার চোখ মিটমিট করলো রানা। টেবিলের ওপর তাকিয়ে আছে। টেবিলের ওপর পড়ে রয়েছে কয়েক ধরনের শেখরার ফাইল, চ্যাপ্টা ও চৌকো, কর্কশ ও মসৃণ, একটা ছুরি, শিরিষ কাগজ, হরিণের চামড়া, রুবি পাউডার আর লেন্স। ছুরিটা তুলে নিয়ে বাদাম আকৃতির কর্কশ ও দাগ পড়া মুক্তটাকে গোল করার কাজে মন দিল আবার। 2 কাপ কফি নিয়ে ফিরে এলো জেনি। কাপ দুটো টেবিলে রেখে একটা চেয়ারে বসলো সে, রানার উল্টো দিকে। ধন্যবাদ জেনি। রাত জেগে কি করছো তুমি রানা? জানতে চাইলো জেনি। কি চাচ্ছ? মুক্ত। ঠিক মুক্ত বলা যায় না, প্রকৃতির অদ্ভুত খেয়াল বলতে পারো জিনিসটাকে। প্র্যাকটিসের জন্য মন্দ নয়। কি প্র্যাকটিস করছো? বেশিরভাগ মুক্তর জন্য একজন বিউটি স্পেশালিস্ট দরকার, বুঝলে? তা সেটা দেখতে যতই চটকদার, গোল বা ফোটা আকৃতির হোক। কোনোটা হয়তো টোল খাওয়া, কোনোটা ফুলে আছে, কিংবা হয়তো রং সব জায়গায় একরকম নয়। তবে মুক্ত আসলে রসুনের মতো, কয়েক স্তর চামড়া আছে। তুমি হয়তো 45 গ্রেন ওজনের একটা মুক্ত পেলে, কিন্তু দেখতে সুন্দর নয়। ঘষে চেঁচে যখন ওটার ওজন দাঁড়ালো 30 গ্রেন, দেখা গেল ভারী সুন্দর হয়েছে দেখতে। যদিও কাজটা জটিল। কোথাও যদি সামান্য ভুল করো, $1000 হারালে। হাতে থাকলো খানিকটা খড়িমাটি। আবার বলো, $1000? কেন? শুনতে ভালো লাগলো, বলো না। আবদার ধরলো জেনি। কেন $1000 কেন? বরং $1,00,000 বলি, শুনতে আরো ভালো লাগবে। টাকাটা নয়, শুনতে ভালো লাগলো তোমার উচ্চারণটা। বেশ, তার মানে মুক্ত তুমি খুব ভালোবাসো? বাসি, পাথরের চেয়ে ভালো লাগে। মুক্তর মধ্যে জ্যান্ত একটা ব্যাপার আছে না? তুমি বুঝি সংগ্রহ করো? মাঝে মধ্যে, যদি সময় পাই। পালোটায় গিয়েছিলাম বিশেষ ধরনের কিছু পাবার আশায়। 40 গ্রেনের এখনো একটা দরকার আমার। কিছুক্ষণ চুপ করে থাকলো জেনি। রানার কাজ করার শব্দ শুনছে। অলস একটা চিন্তা এলো মাথায়। ইতিমধ্যে যদি জুলির লাশ বা ওদের খালি বোটটা পুলিশ পেয়ে থাকে, তাহলে ধরে নেওয়া হয়েছে সেও মারা গেছে। শুধু রানা আর ওর বান্ধবী সোহানা জানে যে সে বেঁচে আছে। না, জারকাও জানে। সে অবশ্য মুখ খুলবে না। আর জানে পেনিফিদার। তার মানে হলো অদ্ভুত অবাস্তব একটা চরিত্র এই পেনিফিদার। অবাস্তব কিন্তু ভীতিকর। পেনিফিদারকে কোনো সুযোগ দিতে চাইছে না রানা। এটা বুঝতে পেরে আরো আতঙ্কবোধ করছে সে। পেনিফিদার কেন তাকে চায়, এই চিন্তাটা এখন আর তার মাথায় ঘন ঘন আসে না। তাকে ভয় করে বটে, কিন্তু এও জানে যে তার উদ্ধারকর্তা ও আশ্রয়দাতা তাকে প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে। হঠাৎ করে তার জীবন ও জগৎটা এই ছোট্ট কটেজের ভেতর সীমাবদ্ধ হয়ে পড়েছে, যেখানে সে আর মাসুদ রানা ছাড়া তৃতীয় কোনো প্রাণী নেই। কেন যেন নিজেকে অত্যন্ত ভাগ্যবতী মনে হলো তার। গোটা অস্তিত্ব জুড়ে অদ্ভুত একটা তৃপ্তি বোধ ছড়িয়ে রয়েছে। প্রচন্ড আঘাত, আতঙ্ক ও শোকের পরও শান্ত চিত্তে নিঃশ্বাস ফেলতে পারছে সে। সময় যেন স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে।
সোহানা চৌধুরী এসে লন্ডনে নিয়ে যাবে তাকে। রানা বলেছে তার জন্য সেটাই সব দিক থেকে ভালো হবে। কাজেই রাজি হয়েছে সে। পাসপোর্টটা হারিয়ে গেছে, তবে রানা বলেছে এ ব্যাপারে তাকে চিন্তা করতে হবে না। সোহানা চৌধুরী কি তোমার গার্লফ্রেন্ড? হঠাৎ জানতে চাইল জেনি। গলার স্বর বদলে গেলে জেনি বুঝতে পারে হাসছে রানা, এই যেমন এখন। রানা বলল, গার্ল অ্যান্ড ফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড না, আমরা একসঙ্গে কাজ করি। কি কাজ? সে অনেক লম্বা কাহিনী জেনি, না জানাই তোমার জন্য নিরাপদ। তবু আমি শুনতে চাই। বেশ, পরে কোনো এক সময়। আজ রাতে? রাত অনেক হয়েছে জেনি, তুমি শোবে না? তাহলে কাল? ঠিক আছে, কাল। তুমি শোবে না? না, আমার ঘুম আসবে না। জেনের দিকে তাকিয়ে রানা দেখলো কোচকানো ভুরু ধীরে ধীরে নিভাজ হলো। জেদের ভাবটা অদৃশ্য হলো চেহারা থেকে। কৌতুক বোধ করলো ও। মেয়েটা রোগা পাতলা, সুন্দরী, বয়স কম, অন্ধ এবং নানা দিক থেকে অসহায় ও দুর্বল, কিন্তু তা সত্ত্বেও আশ্চর্য একটা দৃঢ়তা আছে। একটা ফাইল তুলে নিয়ে হালকাভাবে কাজ শুরু করলো ও। আঙুলের মাথায় ধরা মুক্তটা ঘষছে। তার মানে কি তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? রেগুলার গার্লফ্রেন্ড? আবার জানতে চাইলো জেনি। না, ইরেগুলার হয়তো আছে, রেগুলার নেই। আমিও তাই ধারণা করেছি। কেন? কিভাবে? জিজ্ঞেস করলো রানা। তারপর প্রায় চিৎকার করে উঠল, আহা! কি ব্যাপার? তাড়াতাড়ি জিজ্ঞেস করলো জেনি। ঠিক বুঝতে পারছি না, মুক্তটা ফেটে গেল। লেন্সটা তুলে চোখে ঠেকালো রানা। মুক্তোর কর্কশ গায়ে চুলের মতো সরু রেখাটা পরিষ্কার দেখা গেল। ওটা আসলে একটা ফাটল। ফাইলটা আলতোভাবে ছোঁয়ালো একবার, ফাটলটা সামান্য চড়া হলো। এবার ছুরিটা তুলে নিল রানা। ফলার ডগাটা সতর্কতার সঙ্গে ফাটলের মাঝখানে ঠেকালো। হঠাৎ করে দুভাগ হয়ে গেল জিনিসটা। ভেতর থেকে কি যেন একটা খসে পড়লো। খপ করে ধরে ফেললো রানা, তা না হলে পড়ে যেত মেঝেতে। আবার যখন কথা বলল, ওর গলা থেকে নিখাদ উল্লাস ঝরে পড়ল। গড, ইটস আ পার্ল! অদ্ভুত সুন্দর একটা মুক্তো জেনি, কোথাও কোনো ত্রুটি নেই। বাজে একটা মুক্তোর ভিতর থেকে অমূল্য একটা রত্ন বেরিয়ে এসেছে। কিভাবে? জেনি বিস্মিত। আমি যেটার উপর কাজ করছিলাম সেটার ভেতর ছিল। জেনি শুনতে পেল চেয়ার ছেড়ে দাঁড়ালো রানা, টেবিল ঘুরে এগিয়ে আসছে। নাও, ধরে দেখো। জেনির হাতটা তুলে নিয়ে তালুর ভেতর গুজে দিল জিনিসটা। অপর হাতে আঙুল দিয়ে অনুভব করলো জেনি। মুক্তো সম্পর্কে আমি কিছু জানি না, তবে বেশ বড়ই তো মনে হচ্ছে না? 40 থেকে 45 গ্রেন। অনেস্ট টু গড, ঠিক এই জিনিসটাই খুঁজছিলাম আমি। খুব দামি বুঝি? অমূল্য কিছু নয়, $750 থেকে $1000 হতে পারে। তবে ঠিক এইরকম একটা কিছুই খুঁজছিলাম আমি। রানার গলায় উত্তেজনা, লক্ষ্য করে জেনিও উল্লাস বোধ করছে। আমার ভারী ভালো লাগছে রানা, নাও। মুঠো খুলে হাতটা রানার দিকে লম্বা করলো জেনি। ভালো লাগলো, আবার তুমি $1000 উচ্চারণ করে। যতবার চাইবে ততবার উচ্চারণ করবো জেনি, তুমি আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছো। খুশি লাগছে, তোমাকে যে ঝামেলার মধ্যে ফেলেছি। জেনির কাঁধে হাত রাখলো রানা। এ ধরনের ঝামেলা কাঁধে নেয়া আমার শুধু পেশা নয় জেনি, নেশাও। এ যাত্রায় তোমার মতো সুন্দর একটা ঝামেলা ঘাড়ে চাপায় আমি বরং নিয়তির ওপর কৃতজ্ঞ। সত্যি বলছো? সুন্দর? রানার গলার দিকে মাথাটা ঘোরালো জেনি। না, শুধু সুন্দর বললে তোমার উপর অবিচার করা হবে। তুমি একটা ফুল জেনি। আমি চাই নিদ্রা দেবীর আশীর্বাদ নিয়ে ফুলটা যেন তাজা থাকে। গো অন, অফ ইউ গো। লক্ষ্মী মেয়ের মতো চেয়ার ছেড়ে দাঁড়ালো জেনি, বেডরুমের খোলা দরজার দিকে এগুলো। নিদ্রা দেবীর আশীর্বাদ বুঝি তোমার দরকার নেই? কাপগুলো ধুয়ে টেবিলটা পরিষ্কার করব, তারপর আমিও শুয়ে পড়ব। কিচেন থেকে ফিরে এসে রানা দেখলো এখনো দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে যিনি, মগ্ন হয়ে কি যেন চিন্তা করছে। রানা সাড়া পেয়ে বলল, রানা, এদিকে একটু আসবে? কি ব্যাপার? কিছু না, এসো না। এখনো তোমার কোনো মুখ নেই। আমার কি নেই?
সাবধানে এগুলো রানা। তুমি বেশ লম্বা চওড়া জানি আমি, তোমার ভেতরটা কেমন তাও আমি জেনেছি, কিন্তু এখনো আমি তোমার কোনো ছবি তৈরি করিনি কারণ ভেবেছিলাম যখন ছবিটা তৈরি করব তাতে কোনো খুঁত থাকবে না। এসো আমার সামনে 1 মিনিট দাঁড়াও। জেনের হাত দুটো রানার বুক ছিল, তারপর দ্রুত উঠে এলো ওপর দিকে। রানা কোনো কথা বলল না। মুখের ওপর প্রজাপতির কোমল স্পর্শ, আঙুলগুলো নড়ছে সরছে। অপ্রতিভ ও বিব্রত বোধ করল ও। আঙুলের ডগা দিয়ে চোয়ালের কিনারা, ভুরু, কান, নাক, ঠোঁট একে একে সবই স্পর্শ করলো জেনি। চোখ বুজে আছে সে, চেহারায় গভীর মনোযোগের ছাপ। কি মনে হয় নিদ্রা দেবীর আশীর্বাদ পেলে এর কোনো উন্নতি হবে? আড়ষ্ট হেসে জিজ্ঞেস করলো রানা, নাকি প্লাস্টিক সার্জারি দরকার? হাত দুটো নিচে নামালো জেনি। কালো চোখ, কালো চুল? ঠিক ধরেছ, বুঝলে কিভাবে? আমার অনুমান প্রায় সময় ঠিক হয়। চোখ খুলে মাথাটা একটু তুললো জেনি, তারপর আবার হাত দুটো উঁচু করে ওর ঘাড়ের পেছনে আটকালো। শান্ত অথচ আশ্চর্য দৃঢ়তার সঙ্গে বলল সে, আমাকে ভালোবাসো রানা। এভাবে কখনো চমকায়নি রানা। হতভম্ব হয়ে পড়ল ও। জেনির দৃষ্টিহীন চোখের দিকে তাকিয়ে লজ্জা পেল, কারণ ওর হার্টবিট বেড়ে গেছে। তাড়াতাড়ি বলল, তোমার কি মাথা খারাপ হলো? আপত্তি কিসের? কোনো শর্ত তো নেই কোনো বাঁধন। প্রশ্ন সেটা নয়। তাহলে আপত্তি কিসের? অন্য কোনো মেয়ের অধিকার চুরি করছি আমি? না। তাহলে বুঝি ভাবছো আনাড়ি মেয়ে, ব্যাপারটা আনন্দময় হবে না? তা হয়তো হবে না, কারণ সত্যিই আমি আনাড়ি। কিংবা তুমি আসলে সাংঘাতিক দয়ালু হয়ে পড়েছিলে আমাকে সুন্দর একটা ফুল বলার সময়। না, তা সত্যি নয়। তাহলে কি ভাবছো? একটা সুযোগ নেওয়া হবে? অন্ধ অসহায় একটা মেয়ের কাছ থেকে কিছু চুরি করা হবে? তাও নয় জিনি, আসলে আমি কোনো কারণ দেখাতে পারবো না। আমার শুধু মনে হচ্ছে এটা উচিত নয়। পবিত্র যে কোনো একটা জিনিসের কথা কল্পনা করো, সেটার প্রতি তুমি মুগ্ধ হতে পারো, সেটাকে ভালোবাসতে পারো, শ্রদ্ধা করতে পারো, কিন্তু উপভোগ করতে পারো না। তোমাকে আমার পবিত্র বলে মনে হয়েছে জিনি, বলিনি ফুল? কিন্তু আমি যদি বলি তোমার কাছে পবিত্র থাকার কোনো ইচ্ছে আমার নেই, সেটা হবে তোমার ছেলে মানুষই, আমার মনোভাবের প্রতি গুরুত্ব না দেয়া। চলো জিনি, তোমাকে আমি শুইয়ে দিয়ে আসি। সত্যি তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? জেনির গলায় রাগ নয়, বিস্ময়। তোমাকে নয় জিনি, নিজেকে। নিজেকে তোমার বঞ্চিত মনে হচ্ছে না? হচ্ছে না বললে মিথ্যে বলা হবে, তবে তার চেয়ে বেশি নিজেকে নিয়ে আমার গর্ব হচ্ছে। 1 সেকেন্ড চিন্তা করলো জিনি, তারপর বলল, আশ্চর্য স্বার্থপর লোক তো তুমি। আমি কাকে সাজছিলাম? আশা করছো তোমার মনোভাবের প্রতি গুরুত্ব দেব আমি, কিন্তু আমার মনোভাবের কথা ভাবতে রাজি নাও। একটা মেয়ে নিজেকে অফার করছে, ইডিয়েট ছাড়া কেউ তো প্রত্যাখ্যান করে। রাগ করার 16 আনা অধিকার তোমার আছে, বলল রানা। তোমার রাগটাকে আমি অসঙ্গতও বলতে পারি না, কিন্তু সত্যি আমি অক্ষম। আক্ষরিক অর্থে? জেনির গলায় তীব্র ব্যঙ্গ। আমি ক্ষমা চাই, বলল রানা। তোমার সাথে কথায় পারবো না। মনে রেখো, তুমি আমাকে অপমান করেছো, আমার নারীত্বের অসম্মান করেছো। প্রায় কেঁদে ফেললো জেনি। অসহায় বোধ করলো রানা, কি বলবে ভেবে পেল না। ইচ্ছে হলো জেনির মাথায় হাত রেখে সান্ত্বনা সুরে কিছু বলে, কিন্তু সাহস হলো না। সহানুভূতি দেখালে জেনি হয়তো কেঁদেই ফেলবে। রানার ঘাট থেকে হাত দুটো নামিয়ে ওর দিকে পেছন ফিরলো জেনি। আমি একাই শুতে পারবো, বলে বেডরুমের ভেতর ঢুকলো সে। দরজাটা ভেতর থেকে ঠেলে দিল। রানার মুখের সামনে আধ খোলা হয়ে থাকলো কবাট দুটো। দেখলো সোজা এগিয়ে গিয়ে বিছানায় উঠলো জেনি, শুয়ে পড়ল। দরজার দিকে মুখ, চোখ বন্ধ। তাকিয়ে থাকতে পারলো না, দরজার সামনে থেকে পালিয়ে এলো রানা। বিছানায় শুয়ে থাকলো ও, ঘুম আসছে না। বেশ কিছুক্ষণ আগে বেডরুমের আলো নিভিয়ে দিয়েছে জেনি, তবে তার নড়াচড়ার আওয়াজ পাচ্ছে সেও ঘুমোতে পারছে না। ওর একবার ইচ্ছে হলো তার বিছানার পাশে গিয়ে বসে, কিছু বলে শান্ত করে আসে, কিন্তু সাহস হলো না। এবার অবশ্য অন্য কারণে। পুরুষ মানুষ, অনেক সময় নিজেকেও বিশ্বাস করতে নেই।
জানে রানা। হঠাৎ সম্বিত ফিরল পায়ের শব্দে। বেডরুম থেকে বেরিয়ে সোজা ওর ক্যাম্প খাটের পাশে এসে দাঁড়ালো জেনি। তাহলে বলে দাও, তোমার ঋণ আমি শোধ করবো কিভাবে? স্পষ্ট কণ্ঠে সরাসরি জানতে চাইল সে। আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। মনে মনে পরম স্বস্তি বোধ করলো রানা। ওর অনুমান তাহলে মিথ্যে নয়। নিজেকে যিনি ওর হাতে তুলে দিতে চেয়েছিল প্রতিদান হিসেবে, শারীরিক চাহিদা নয়, আকস্মিক উথলে ওঠা প্রেমও নয়, কারণটা ছিল ঋণ শোধের চেষ্টা। ঋণ তোমার হলো কখন যে শোধ করতে চাইছ? আমাকে তাহলে ওদের হাত থেকে কে বাঁচালো? যে বাঁচিয়েছে সে মানুষ বলে বাঁচিয়েছে, বাঁচিয়েছে নিজের স্বার্থে, তা না হলে তার বিবেক তাকে ক্ষমা করত না। বাপরে বাপ, মানুষ কত রকমই না স্বার্থপর হয়। তার মানে আমাকে রক্ষা করাটা বড় কথা ছিল না, বড় কথা ছিল নিজের বিবেকের কাছে অপরাধী হতে না চাওয়াটা। হেসে ফেলল রানা, উঠে বসলো বিছানার উপর। আমি তো আগেই বলেছি, কথায় তোমার সাথে আমি পারবো না। অন্ধকার কামরা। রানা অনুভব করলো জেনি ওর একটা হাত ধরলো। এসো রানা। হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলো রানা। কোথায়? ভয়ে ভয়ে জানতে চাইলো ও। আমার বেডে, বলল জেনি। ভয় নেই, না আমার না তোমার। মানে? তোমার দ্বারা আমার কোনো ক্ষতি হবার কোনোই সম্ভাবনা নেই। এ কথা জানার পর তোমাকে আমি এই ক্যাম্প বেডে কষ্ট করতে দেবো কেন? এসো, তুমি আমার সাথে শোবে। দুজনেই ঘুমাতে পারছি না, দেখা যাক পরস্পরকে আমরা এ ব্যাপারে সাহায্য করতে পারি কিনা। নাকি তুমি বিশ্বাস করতে পারছো না? রানা চুপ করে থাকলো, কি বলবে বা করবে ভাবছে। আমি মেনে নিয়েছি রানা, মৃদু কণ্ঠে বলল জেনি। মানুষ সম্পর্কে আমার ধারণা তুমি বদলে দিয়েছ। বিশ্বাস করো, তুমি ফিরিয়ে দেয় আমি দুঃখ পাইনি। এ সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। আমি উপভোগ করছি। এমন পুরুষও দুনিয়ায় আছে যার কাছে সম্পূর্ণ নিরাপদ আমি। এসো। বাধ্য ছেলের মতো জেনির সাথে বেডরুমে চলে এলো রানা। পাশাপাশি শুয়ে গল্প করে কাটিয়ে দিল অনেকক্ষণ। তারপর একসময় ঘুমিয়ে পড়লো দুজনেই। ঝকঝকে ক্রোম পিলারের উপর দাঁড়িয়ে আছে কালো কাচে মোড়া হোটেল অ্যাম্বাসেডর। পানামা সিটির পূব প্রান্তে, শহরের শেষ মাথায় হোটেলটা। বছরের এই সময় অতিথির সংখ্যা খুবই কম। 5 তলার একটা সুইটে রয়েছে ওরা। কান থেকে ফোনের রিসিভার নামিয়ে লিভিং রুমে চলে এলো ব্রুনেল ম্যাকার্থি। একটা আর্ম চেয়ারে বসে রয়েছে টমাস পেনিফিদার, পরস্পরকে জড়িয়ে থাকা 10টা আঙুলের উপর চিবু। নিস্তেজ গলায় বলল সে, পরিস্থিতি। পকেট থেকে একটা নোটবুক বের করলো ব্রুনেল। বহুল ব্যবহারে চামড়ার কাভারটা নরম হয়ে গেছে। নোটবুকের পাতা উল্টালো সে। প্রেসকে কাল সকালে জানানো হয়েছে একজন জেলে খালি বোর্ড, আরেকজন জেলে লাশটা দেখতে পেয়েছে। তার অন্ধ বোনকে পাওয়া যায়নি, কাজেই ধরে নেওয়া হয়েছে ডুবে মারা গেছে সে। লাশটা ভেসে গেছে স্রোতে। পানামা থেকে বেরিয়ে যাবার সমস্ত পথে আমাদের লোক রাখা হয়েছে। ভাড়াটে লোকদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েটাকে খুঁজে বের করার। আজ পর্যন্ত খরচ হয়েছে $47,756। পেমেন্ট বাকি আছে $11,200। রানার ও মেয়েটার দুজনের চেহারার বর্ণনা দেওয়া হয়েছে ওদেরকে। হ্যাঁ বস, আপনি এখনো বিশ্বাস করেন যে রানাই? শুধু বিশ্বাস করি না, জানি। নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে ব্রুনেলের দিকে তাকালো পেনিফিদার। রানাও জানে যে এটার পেছনে আমরা কাজ করছি। ইয়টে আমাদেরকে নিশ্চয়ই দেখেছে সে। প্রতিপক্ষ আমরা বলেই মেয়েটাকে নিয়ে গা ঢাকা দিয়েছে। গম্ভীর হলো ব্রুনেল। আপনার কি ধারণা আমাদের পিছু নিয়ে ওখানে গিয়েছিল রানা? না, যোগাযোগটা এমনিই ঘটে গেছে বলে আমার ধারণা, বলে চেয়ার ছেড়ে দাঁড়ালো পেনিফিদার। তবে এক সময় ঘটতই। তাকিয়ে থাকলো ব্রুনেল, চোখে কৌতূহল। ভাবছে। ভাগ্যে বিশ্বাস করে না পেনিফিদার, অথচ রানা ও সোহানার ব্যাপারে তার অন্ধবিশ্বাস। ওদের সাথে আবার একবার বাঁধবে। নিজেদের মৃত্যু নিশ্চিত করার জন্য তার কাছে ছুটে আসতে হবে ওদেরকে। ওদের প্রতি তার এই সীমাহীন ঘৃণায় নিয়ন্ত্রিত করবে ভাগ্যের চাকাকে। বসের এই বিশ্বাসের কোনো মূল্য এতদিন ব্রুনেল দেয়নি, কিন্তু এখন তার মনে হচ্ছে ইচ্ছেটা বোধহয় পূরণ হবে। ব্রুনেল নিজে ওদের দুজনকে প্রচন্ড ঘৃণা করে। আজ হঠাৎ করে সেটা যেন উথলে উঠল। মনের চোখ দিয়ে দেখতে পেল
ভাঙা হাড়গোড় নিয়ে পড়ে আছে মাসুদ রানা, একটা লাশ। আর সোহানা ক্ষতবিক্ষত শুয়ে আছে রক্তের পুকুরে। ভাবনার সূত্র ধরে কথাটা মনে পড়ে গেল ব্রুনেলের। মুখ খোলার আগে জিভে ডগা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল সে। চোখ থাকলো পেনিফিদারের উপর। এইমাত্র যে ফোনটা এলো লন্ডন থেকে বস, দৈত্য ডক্টর জিমসনের সঙ্গে দেখা করেছে সে। জানালার সামনে দাঁড়িয়ে নিচের পার্ক ও পার্কিং লটের দিকে তাকিয়ে আছে পেনিফিদার। পার্কিং লট প্রায় ফাঁকা, রাস্তাতেও কোনো গাড়ি বা মানুষজন নেই। তাকে তুমি জানিয়েছো মেয়েটাকে আমরা হারিয়ে ফেলেছি? হ্যাঁ। তারপর? এক সেকেন্ড ইতস্তত করলো ব্রুনেল, তারপর বলল, হাসল। তার হাসারই কথা। জানালার দিকে পেছন ফিরল পেনিফিদার। ম্লান চোখ দুটো মুহূর্তের জন্য আকস্মিক তিক্ততায় জ্যান্ত হয়ে উঠল। কারণ সে একটা পাগল। তার কাছে গোটা ব্যাপারটাই যেন একটা খেলা। তবে পরিস্থিতি সবসময় তার অনুকূলে থাকে কিভাবে বলতে পারবো না। পাগল, তবে লাকি। ব্রুনেলের গলার ভেতর থেকে গম্ভীর একটা আওয়াজ বেরোলো, যেন সমর্থন করলো পেনিফিদারকে। বলছিল শেষ পর্যন্ত বোধহয় তাকে এসে কাজটা করতে হবে। আমি বলেছি না। নির্লিপ্ত ভঙ্গিতে মাথা ছেকালো পেনিফিদার। আর কিছু? আপনি বলছেন পানামায় রানার উপস্থিতি কাকতালীয় ব্যাপার? আরেকটা ঘটনা ঘটেছে। জিমসনের বাড়ি থেকে বেরিয়ে এসে খুব মজা পায় আমাদের দৈত্য। কারণ বেরোতেই তার সাথে সোহানা আর বিএসএস চিফ মার্ভিন লংফেলোর দেখা হয়ে যায়। হোয়াট? হ্যাঁ, শুনে আমিও চমকে উঠেছিলাম। নোটবুকের পাতা ওল্টাতে শুরু করলো ব্রুনেল। জিমসন লেখা একটা পৃষ্ঠায় চোখ রাখল সে। জিমসন মার্ভিন লংফেলোর পুরনো বন্ধু ছিল। আমরা জানতাম জিমসন খুব উদ্বিগ্ন হয়ে উঠেছে, সেজন্যই তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভিক্টর ক্যানিং যদি তার কথায় কান নাও দিয়ে থাকে, মার্ভিন লংফেলো নিশ্চয় দিত। আর সোহানা? কাজ ঝাঁকালো ব্রুনেল। ওরা অনেক দেরি করে পৌঁছায়, কিছু জানতে পেরেছে বলে মনে হয় না। আর যদি অনুমান করে নেয়, সমস্যাটা দৈত্যের, আমাদের নয়। হ্যাঁ, তা ঠিক। পেনিফিদারকে সন্তুষ্ট মনে হলো ব্রুনেলের। ভালো কথা। ইন্টারন্যাশনাল কলগুলো চেক করছে তো? লোক মারফত চেক করা হচ্ছে। রানা কল করেনি তা বলছি না, তবে লগে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নেই। তুমি একটা গাধা ব্রুনেল। গাধা আমিও। রানার কলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু থাকবে না, এটা জানা কথা। নিশ্চয়ই সাংকেতিক ভাষা ব্যবহার করেছে সে। সে জানে মেয়েটাকে আমরা চাইছি, জানে তাকে না পাওয়া পর্যন্ত আমরা হাল ছাড়ব না। এও জানে পানামা থেকে বেরিয়ে যেতে হলে কারো সাহায্য দরকার, তার একার পক্ষে সম্ভব নয়। কাজেই প্রশ্নবোধক দৃষ্টিতে ব্রুনেলের দিকে তাকিয়ে থাকলো পেনিফিদার। কাজেই শূন্যস্থান পূরণ করার জন্য শব্দ খুঁজছে ব্রুনেল। কাজেই তাকে সাহায্য করার জন্য পানামায় আসছে সোহানা। তোমাকে আমি আগেও বলেছি, আমার সন্দেহ ওরা ব্রিটিশ সিক্রেট সার্ভিসের এজেন্ট, আন্ডারকভার এজেন্ট। হ্যাঁ বলেছেন, কিন্তু এখন তাহলে আমরা নজর রাখবো এয়ারপোর্টের উপর। গাথা, সোহানা আমাদেরকে রানার কাছে নিয়ে যাবে। পেনিফিদারের চোখে উল্লাস। তোমার লোকদের বলো আরো কড়া নজর রাখুক এয়ারপোর্টের উপর। ব্রুনেলের মুখে হাসি ফুটল। নিষ্ঠুর চোখ দুটো জল জল করছে। নোটবুক বন্ধ করে দরজার দিকে ছুটল সে। কাস্টমস হল থেকে বেরিয়ে এসে আশরাফ চৌধুরী দেখল সূর্য অস্ত যাচ্ছে। কোথাও লাল, কোথাও গোলাপি হয়ে আছে আকাশ। ঘামে চটচট করছে তার গা। ভ্যাবসা গরমে দম বন্ধ হবার জোগাড়। দুটো সুটকেস তার কোটান বহন করছে। ঘাড় ফিরিয়ে জানতে চাইল লোকটা, কোন হোটেলে উঠেছেন স্যার? সান্তা মারিয়া, ক্যালেটোরেলা। ভেরি গুড স্যার। ওদের সামনে একটা ট্যাক্সি এসে থামল। সুটকেস দুটো ভেতরে তুলে দিল পোর্টার। তার পাওনা মিটিয়ে দিয়ে ট্যাক্সিতে উঠতে যাবে আশরাফ। এক সেকেন্ড ইতস্তত করলো, ভাবলো পেছন দিকে একবার তাকাবে কিনা। তার পেছনে কোথাও আছে সোহানা, অন্তত থাকার কথা, কিন্তু তাকে নিষেধ করে দিয়েছে ভুলেও যেন ওর দিকে না তাকায় সে। অ্যাপার্টমেন্ট থেকে একসঙ্গে বেরোয়নি ওরা। হিথ্রো এয়ারপোর্টে পৌঁছেছে আলাদাভাবে। একই প্লেনে বোয়িং 707-এ চড়ে 7 ঘন্টা উড়ে এসেছে ওরা। তবে বসেছিল আলাদা জায়গায়। আশরাফ টুরিস্ট ক্লাসে, সোহানা ফার্স্ট ক্লাসে। আশরাফের খুশিও লাগছে না, আবার মনে কোনো আশঙ্কাও নেই। গোটা ব্যাপারটা তার কাছে অবাস্তব লাগছে। ট্যাক্সিতে উঠে পড়ল সে।
পেছন ফিরে তাকালো না। 20 ফুট সামনে একটা পুলিশ কার দাঁড়িয়ে রয়েছে। ভেতরে ইউনিফর্ম পরা দুজন লোক, একজনকে অফিসার বলে মনে হলো। এয়ারপোর্টের বাইরে পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। প্রচুর গাড়ি আসছে যাচ্ছে, লোকজন সবাই খুব ব্যস্ত। এমন কোনো লক্ষণ নেই যা দেখে সন্দেহ হবে এখানে কারো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। অবশ্য ব্যস্ত লোকজনের মধ্যে ভদ্রবেশী সশস্ত্র গুন্ডারা থাকলে চেনা সম্ভব নয়। আছেও তাই। পুলিশ কারের আশেপাশে 4 জন লোক রয়েছে। 2 দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে আলাপ করছে তারা। মাসুদ রানা, সোহানা চৌধুরী ও অন্ধ জেনি উডহাউস কিরকম দেখতে তারা জানে। ট্যাক্সি ছেড়ে দিল, ব্যাক সিটে হেলান দিল আশরাফ। ভাবছে, কে জানে আবার কবে এয়ারপোর্টে ফেরত আসতে পারবে সে। কাল, 1 সপ্তাহ পর। সোহানা অবশ্য তাকে আশ্বাস দিয়েছে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। ওখানে তোমার কাজ শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তোমার লেখা অঙ্ক বই নিয়ে আলোচনা। তবে পৌঁছবার পরপরই পেটের অসুখ বাঁধিয়ে ফেলবে, যাতে হোটেল ছেড়ে কোথাও বেরোতে না হয়। হয়তো মাত্র কয়েক ঘন্টার জন্য, কিংবা হয়তো অল্প কটা দিন। ট্যাক্সির গতি বাড়ছে। রিহার্সাল হিসেবে মুখটা বিকৃত করলো আশরাফ। পিঠের দিকে একটা আঙুল তাক করলো। আরো প্রায় 7 মিনিট পর এয়ারপোর্ট বিল্ডিং থেকে বেরিয়ে এলো সোহানা। পেছনে ট্রলি নিয়ে একজন পোর্টার রয়েছে। জিন্স আর জ্যাকেট পরে আছে সে, হাতে বড়সড় হ্যান্ডব্যাগ। ফুটপাতে পা দিয়েছে মাত্র, পুলিশ কারের দরজা খুলে গেল। দীর্ঘদেহী একজন অফিসার বেরিয়ে এসে পথ রোধ করে দাঁড়ালো। অফিসারের পরনে লাইট ওয়েট অলিভ গ্রিন ইউনিফর্ম, কোমরে হোলস্টার। মুখটা সরু, চোখ দুটো মাছের মতো ঠান্ডা, ঠোঁটের নিচে গোঁফ যেন ঠিক একজোড়া শুয়োপোকা। পথ রোধ করে দাঁড়ালেও গম্ভীরভাবে সোহানাকে স্যালুট করলো সে। বলল, মিস সোহানা চৌধুরী? ইয়েস। আপনি আমার সঙ্গে এলে খুশি হব প্লিজ, বলল অফিসার। ইংরেজিটা ভালোই বলে। আমি ক্যাপ্টেন মিগুয়েল হারমিটেজ, পানামা সিটি পুলিশ। তাকিয়ে থাকলো সোহানা, চেহারায় সামান্য রাগ। আমি ঠিক বুঝতে পারছি না, আপনার সঙ্গে আমাকে যেতে হবে কেন? এর আগেও আপনি পানামায় এসেছেন, তাই না মিস সোহানা? হ্যাঁ, এসেছি 4 কি 5 বছর আগে। হ্যাঁ, আমাদের রেকর্ডও তাই বলে মিস সোহানা। সেবার এখানে আপনি থাকার সময় কিছু একটা ঘটেছিল, কিছু অনিয়ম হয়েছিল। আবার যখন আপনাকে পাওয়া গেছে, ব্যাপারগুলো আমরা তদন্ত করে দেখতে চাই। আই সি। কয়েক মুহূর্ত অনড় দাঁড়িয়ে থাকলো সোহানা, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তারপর জিজ্ঞেস করলো, খানিক পরে গেলে হয় না? আমি হোটেলে ওঠার পর হিলটনে উঠছি আমি। আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে মিস সোহানা, প্লিজ। হোটেলে ওঠার ব্যাপারটা কাছে করো পুলিশ অফিসার। তদন্ত শেষ হতে বেশ কটা দিন সময় লাগতে পারে। সোহানা বলল, আমি একটা ফোন করতে চাই। দুঃখিত, সম্ভবত পরে কোনো এক সময়। গাড়িতে উঠুন প্লিজ। রিপোর্ট করার জন্য পেনি ফিদারের বেডরুমে আসছে ব্রুনাল। ভুরুজোড়া কুচকে আছে তার। জ্যাকেট খুলে বিছানায় শুয়ে রয়েছে পেনি ফিদার, হাত দুটো মাথার পেছনে, চোখ দুটো আধ বোঝা। সোহানা পৌঁছেছে, ব্রুনেল বলল, কিন্তু পুলিশ তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে। কয়েক বছর আগে এখানে কি যেন করে গিয়েছিল, সেজন্য জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ নিশ্চয়ই খুব গুরুতর, তা না হলে গ্রেফতার করতো না। পুলিশ হেডকোয়ার্টার থেকে কখন তাকে ছাড়বে বলা কঠিন। ওখানে একজন লোককে দাঁড় করিয়ে রেখেছি আমি। বালিশের ওপর কোনোই রেখে মাথাটা উঁচু করলো পেনি ফিদার। সোহানা আমাদেরকে পথ দেখাবে, কাজেই তাকে আমাদের দরকার। খানিকটা তেল ঢালো, বের করে আনো তাকে। ও শালার নাম মিগুয়েল হারমিটেজ, বংশতকে কেনা যাবে না, বলল ব্রুনেল। আমরা আরো বড় কোনো অফিসারকে ধরতে পারি, কিন্তু হারমিটেজ মহাবজ্জাত, এভাবে সময় লাগবে অনেক বেশি। বিছানার পাশে এক্সটেনশন ফোনটা বেজে উঠল। পেনি ফিদার মাথা ঝাঁকাতে রিসিভারটা তুলল ব্রুনেল। অপর প্রান্ত থেকে আমেরিকান উচ্চারণে কথা বলল কেউ। ব্রুনেল বলল, হ্যাঁ বলো নিকেল। কয়েক সেকেন্ড চুপ করে শুনলো সে, তারপর বলল, অপেক্ষা করো। তাকালো পেনি ফিদারের দিকে, হাত চাপা দিল মাউথপিসে। উত্তেজনায় চকচক করছে চেহারা। নিকেল একটা সূত্র পেয়েছে, নেহাতি ভাগ্যগুণী। কোস্টার একটা বোর্ডইয়ার্ডে ইয়ট নিয়ে গিয়েছিল সে। সেদিন রাতে বালিতে ঘষা খেয়েছে ইয়টের খোল। কোনো ক্ষতি হয়েছে কিনা দেখতে চেয়েছিল সে। ওখানে একটা লোকের সঙ্গে দেখা হয় তার। লোকটা এক বিদেশির গল্প শোনায়। পোয়েটো দে করিডোর পেছন দিকে একটা কটেজে থাকছে বিদেশি, দেখে মনে হয় ভারতীয়। পানামায় কয়েক হাজার ভারতীয় বসবাস করছে, বলল পেনি ফিদার।
এই লোকটা বেশ লম্বা, এক হারা গড়ন, গায়ের রং প্রায় ফর্সা, হাতের উল্টো দিকে একটা কাটা দাগ আছে, দেখতে অনেকটা এস হরফের মতো। ব্রুনেল দেখলো ধীরে ধীরে বিছানার উপর উঠে বসছে বেনিফিদার। লোকটা গা ঢাকা দিয়ে আছে বস, তার একটা গাড়ি আছে, তবু পানামা সিটিতে যাওয়ার জন্য বোটিয়ার থেকে একটা ভ্যান ভাড়া করে সে। কয়েকদিন আগের ঘটনা বস, লোকটা আদিবাসীদের মতো কাপড় পরে। বেনিফিদারের চোখের রং দ্রুত কয়েকবার বদলালো। মিকেলকে বলো ভালোভাবে চেক করে দেখো, কটেজটা কোথায় জানতে হবে, নজর রাখতে হবে ওটার উপর, তবে খুব কাছ থেকে নয়। ওকে মনে করিয়ে দাও অনেক দূর থেকে বিপদের গন্ধ পায় মাসুদ রানা। ফোনে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে কথা বলল ব্রুনেল। একসময় রিসিভার নামিয়ে রাখলো সে। সন্ধ্যের পর হামলা করো, দক্ষ লোকদের একটা দল পাঠাও, আমি চাই না কোথাও কোনো খুঁত থাকুক, বুঝতে পারছো তো? বড় করে শ্বাস নিল বেনিফিদার। মেয়েটাকে আমাদের দরকার, আর রানাকে দরকার আমার। অ্যাভিনিডে সেন্ট্রাল ধরে ছুটছে পুলিশ কার। ক্যাথেড্রালকে পাশ কাটালো অস্তগামী সূর্যের রোদ লেগে জোড়া গম্বুজ লাল চাকতির মতো ঝলমল করছে। পশ্চিম দিকে মাথা তুলে রয়েছে অ্যানকন হিলের চূড়া, নিচে আধুনিক ও স্প্যানিশ আমলের দালান কোঠা, গলি ও বাজার। শহরের এদিকটায় নরক গুলজার বললেও কম বলা হয়। হিন্দু, চীনা, নিগ্রো ও ইউরোপিয়ানরা গাদাগাদি করে বসবাস করছে। বাঘ নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়লো কার, আরেকটা বাঘ ঘুরে হারিয়ে গেল পেছন দিকের উঠানে। গাড়ি থেকে নেমে আরেক দিকের দরজা খুলে দিল ক্যাপ্টেন মিগুয়েল হার্মিটেজ, সোহানা যাতে নামতে পারে। এয়ারপোর্ট থেকে আসার পথে ওদের মধ্যে কোনো কথা হয়নি। সোহানাকে নিয়ে নিজের অফিসে ঢুকলো ক্যাপ্টেন, ভেতর থেকে বন্ধ করে দিল দরজা। ক্যাব খুলে বগলের তলায় চেপে ধরলো, একটা চেয়ার টেনে বসতে দিল সোহানাকে। কথা না বলে সিগারেট অফার করলো সে। মাথা নেড়ে প্রত্যাখ্যান করলো সোহানা। ডেস্কের পেছনে নিজের চেয়ারে গিয়ে বসলো, হেলান দিয়ে তাকালো সোহানার দিকে। হঠাৎ হাসলো সোহানা, ছোট্ট করে মাথা ঝাঁকালো। কংগ্রেচুলেশন, মাত্র 5 বছরে সার্জেন্ট থেকে ক্যাপ্টেন হওয়া শত একজন পুলিশের পক্ষে সহজ কথা নয়, সেই সাথে অসংখ্য ধন্যবাদ। পৌরুষদীপ্ত সুদর্শন চেহারা, ঝকঝকে দাঁত বেরিয়ে পড়লো, হাসছে ক্যাপ্টেন হার্মিটেজ। লন্ডন থেকে ফোনে আপনি কিন্তু তেমন কিছুই জানাননি, এখন বলুন প্লিজ। মনে রাখবেন এখনো আমি সৎ অফিসারই আছি। পানামা ক্যানেল দিয়ে প্রতি বছর 10 থেকে 12,000 জাহাজ পার হয়। এশিয়ায় চুরি যাওয়া অনেক পণ্য খালাস করা হয় পানামায়। 5 বছর আগে সোহানার কিছু তথ্য দরকার ছিল। পানামার যেসব লোক চোরাই পণ্য আমদানি করে তারা কারা, তাদের সামাজিক ও রাজনৈতিক প্রভাব কতটুকু। তথ্য পাবার জন্য পানামা পুলিশের সার্জেন্ট মিগুয়েল হার্মিটেজকে কিছু ঘুষ সাধে সোহানা। ও জানতো ঘুষ ছাড়া পানামায় কোনো কাজ হয় না। এর আগেও পুলিশ অফিসারদের ঘুষ দিয়ে তথ্য সংগ্রহ করেছিল ও। কিন্তু সার্জেন্ট হার্মিটেজ ওর মুখের উপর স্পষ্ট বলে দেয়, আমি একজন সৎ পুলিশ। প্রয়োজনীয় তথ্য পরদিনই ওকে ফোন করে জানিয়ে দেয় সে। সে সময় পানামায় সোহানার উপস্থিতি হোসে লেরবান নামে এক লোকের ভয়ানক অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। পানামা আন্ডারগ্রাউন্ডের লিডার ছিল সে। লেব্রান চারিদিকে নির্দেশ পাঠায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে হবে সোহানাকে। 5 দিন পর সার্জেন্ট হার্মিটেজ সোহানার ফোন পেল। একটা ওয়্যারহাউসে তাকে আসতে বলল ও। হার্মিটেজ পৌঁছে দেখলো হাত পা বাঁধা অবস্থায় ওয়্যারহাউসের মেঝেতে পড়ে আছে লেব্রান, একটা হাড় ভেঙে গেছে। তার পাশে পড়ে আছে পুলিশ হেডকোয়ার্টারের এক গাদা চুরি যাওয়া ফাইল। বিচারে 15 বছরের জেল হয় লেব্রানের, তবে 4 বছর পরই জেল ভেঙে পালাতে গিয়ে গুলি খেয়ে মারা যায় সে। লেব্রান কেসে কৃতিত্ব দেখাবার পর থেকেই চাকরিতে উন্নতি হতে শুরু করে হার্মিটেজের। ক্যাপ্টেনের কথা শুনে হাসলো সোহানা। আপনাকে অনুরোধ করেছিলাম আমাকে যেন এয়ারপোর্টে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়, কারণ আমার উপর নজর রাখার জন্য ওখানে লোক থাকবে বলে সন্দেহ করেছিলাম আমি চাই ওরা ধরে নিক কয়েকদিনের জন্য অচল হয়ে পড়েছি। কারা আপনার উপর নজর রাখছে? বেনিফিদারের লোকজন। তাকে আপনি চেনেন? শুধু তার গল্প শুনেছি। ক্যাপ্টেনের চোখ দুটো সতর্ক হয়ে উঠল। অনেকদিন আগে এরকম একটা কথাও কানে এসেছিল, আপনারা তাকে বড় একটা ঝাঁকি দিয়েছেন। তাতে তার শিক্ষা হয়নি, আবার একটা কিছু করছে সে। সে এখন আমাদের এখানে পানামায়? হ্যাঁ, তবে কি নামে কাজ করছে আমার জানা নেই। জানলেও যে আপনি তাকে ছুতে পারবেন সে সম্ভাবনা কম। সাধারণত নিজের হাতে কোনো দাগ করতে দেয় না সে। তাহলে আপনি আমাকে কি করতে বলেন? তেমন কিছু না, সন্ধ্যা পর্যন্ত আমাকে এখানে থাকতে দিন।
আমার জন্য একটা গাড়ি ভাড়া করুন, প্লাজা বলিভারে থাকুক ওটা, তারপর রাতের অন্ধকারে আমাকে নিয়ে বেরোন। পুলিশ কারের পেছনে লুকিয়ে থাকবো আমি, নামিয়ে দিন প্লাজায়। কেউ যদি জানতে চায় এখনো আমাকে আটকে রাখা হয়েছে কিনা, উত্তরটা এড়িয়ে যাবেন। ব্যাস এটুকুই। না, প্রথমে আপনি আমাকে একটা ফোন করার সুযোগ দিন। কাকে ফোন করবেন আপনি? মাসুদ রানাকে। মাসুদ রানা? তার সম্পর্কেও আমি শুধু গল্প শুনে আসছি। ভিজিটরদের তালিকায় তার নাম দেখে আগ্রহ বোধ করেছিলাম। গত কয়েকদিন ধরে এখানকার আন্ডারওয়ার্ল্ডে অদ্ভুত একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমি উদ্বিগ্ন। প্লিজ উদ্বিগ্ন হবেন না, কারণ আপনার জন্য আমরা কোনো সমস্যা সৃষ্টি করব না। আন্ডারগ্রাউন্ডে আলোড়ন সৃষ্টি হবার কারণ হলো মিস্টার রানা ও অন্ধ একটি মেয়েকে ধরার জন্য বেনিফিদের গুন্ডাপান্ডাদের ভাড়া করেছে। মেয়েটাকে বের করে নিয়ে যেতে এসেছি আমি। আমরা চলে গেলে মিস্টার রানাও চলে যাবেন। মিস্টার রানার পিছু পিছু বেনিফিদারও চলে যাবে। একটা সিগারেট ধরিয়ে হাত ঘড়ির দিকে তাকালো ক্যাপ্টেন হারমিটেজ। অফিসের সময় অনুসারে আমার ডিউটি শেষ হয়ে গেছে। এখন যদি কোনো কাজ করে দিই আপনার, সেটা হবে ব্যক্তিগত সম্পর্কের কারণে। ইঙ্গিতে ফোনটা দেখালো সে। নিন, ফোন করুন।